সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হেমন্তের এই সুন্দর স্নিগ্ধ বিকেলে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত সাপ্তাহিক আয়োজন শরীর ও মন অনুষ্ঠান। দর্শক, অনুষ্ঠানটি প্যানভিশন টিভিতে, প্যানভিশন টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, প্রতি পর্বের নয়, আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অবগত আছেন আমাদের আজকের আলোচনার বিষয় কানের বিভিন্ন রোগ এবং তার প্রতিকার। দর্শক, এই বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন প্রসিদ্ধ নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের সম্মানিত সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মাহবুবুল হক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি, আমরা ভালো আছি। আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি প্যানভিশন স্টুডিওতে। আপনাদেরকেও ধন্যবাদ যে আমাকে আপনার এরকম একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানকে অতিথি হিসাবে আমন্ত্রিত করার জন্য। জি, আপনিও আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আপনাকে ধন্যবাদ জানাই। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি আমাদের এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে প্যানভিশন টিভিতে, প্যানভিশন টিভির অফিসিয়াল স্বাস্থ্য বিষয়ক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্যানভিশন হেলথ থেকে। দর্শক, আজকের আলোচনার বিষয়ে প্রাসঙ্গিক যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন স্ক্রলে দেখানো নাম্বারটিতে ফোন করার মাধ্যমে সরাসরি, অথবা ফেসবুক এবং ইউটিউবে কমেন্ট করার মাধ্যমেও আপনারা আপনাদের প্রশ্ন, অনুভূতি কিংবা মতামত জানাতে পারেন। দর্শক, আসুন, আমরা নিশ্চয়ই সকলেই জানি যে কান আমাদের জীবনের বা মানুষের শরীরের অতীব গুরুত্বপূর্ণ, অতীব জরুরি একটি অঙ্গ। কানের কোনো ধরনের অসুস্থতায় বা কানের কার্যহীনতায় একজন মানুষের স্বাভাবিক জীবন চরমভাবে বিপর্যস্ত হতে পারে। দর্শক, আসুন না আজকে আমরা কানের রোগগুলো সম্পর্কে জেনে নেই। দর্শক, আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডাক্তার মোহাম্মদ মাহবুবুল হক, যিনি বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে। আপনাকে আবারও স্বাগত জানিয়ে আমরা আজকে আপনার সাথে মূলত কানের রোগগুলো সম্পর্কে জানতে চাই। আপনি নিশ্চয়ই অনেক রোগীর আপনারা দেখছেন, সেবা দিচ্ছেন। তো আমার প্রথম প্রশ্ন হলো যে কানের রোগসমূহের মধ্যে আপনারা যে রোগীর চিকিৎসা দিয়ে থাকেন, আসলে কি কি ধরনের রোগ বা কি কি ধরনের সমস্যা নিয়ে কানের সমস্যা নিয়ে রোগীর আপনাদের কাছে বেশি এসে থাকে? ধন্যবাদ আপনাকে। আমাদের মধ্যে কানের রোগের মধ্যে বিভিন্ন ভাগে ভাগ করা থাকে। যেমন আমাদের নাক কান গলা সাবজেক্টের কান একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এর মধ্যে কানের বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এর মধ্যে আমরা যদি আমাদের সাবজেক্ট ওয়াইজ আমাদের বই পুস্তক অনুযায়ী ভাগ করি, কানকে 3 ভাগে ভাগ করতে পারি। এর মধ্যে বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ। সাধারণত বহিকর্ণ এবং মধ্যকর্ণের রোগগুলাই বেশি সাফার করে সাধারণত আমাদের বাংলাদেশে। এছাড়া আমরা যদি বয়স ভিত্তিকভাবে এই কানের রোগগুলো ভাগ করি, বাচ্চাদের এক ধরনের রোগ হয়, বড় ধরনের এক ধরনের রোগ হয়। মোস্ট কমনলি বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে বাচ্চাদের কানের মধ্যে ফরেন বডি নিয়ে আসে। তো এটা আমরা প্রায় পেয়ে থাকি। এর মধ্যে 2 ধরনের ফরেন বডি থাকে, যেমন লিভিং ফরেন বডি, তেলাপোকা ঢুকে গেল, পোকা ঢুকে গেল, মশা ঢুকে গেল, মাছি ঢুকে গেল, এরকম থাকে। আবার ইনার সাবজেক্ট, যেমন কটন বাটের তুলা ঢুকে গেছে, বা সিমের বিচি বা কোনো ধরনের শস্যজাতীয় দানা ঢুকে যায়। এছাড়া বড়দেরও কানের মধ্যে ফরেন বডি ঢুকতে পারে, যেমন যিনি একজন কৃষক ধান মারাই করতে গিয়ে কানের ভেতর ধান ঢুকে গেল, একজন ডুবুরি, তার কানের মধ্যে পোকা ঢুকে গেল, অনেক সময় এটা হয়। আবার এক ধরনের এই ফরেন বডি আছে যেটা মানে ফাঙ্গাস বলি আমরা, এটা এক ধরনের ফরেন বডি। এটা সাধারণত হট হিউমিড ক্লাইমেট যে বাংলাদেশের মতো দেশগুলোতে খুব বেশি হয়। এছাড়া একটা কমন ফরেন বডি আমরা পাই যেটা শরীরে উৎপন্ন হয়, ওয়াক্স, ইম্প্যাক্টেড ওয়াক্স। জি, এটাও আমরা ফরেন বডি হিসাবে ট্রিট করি। তো এগুলো হচ্ছে কানের বিভিন্ন ধরনের ফরেন বডি বা বাহ্যিক কোনো একটা বিষয় কানে ঢুকে গেল, সেগুলো নিয়ে রোগীরা এসে থাকে। কানের ভিতরে আর কি কি ধরনের রোগ হয় যেগুলোর সমস্যা নিয়ে রোগীরা এসে থাকে? কানের ভিতরের মধ্যে যদি আমরা বয়স ভিত্তিকভাবে ভাগ করি, সেটা বাচ্চাদের এক ধরনের রোগ হয়, আবার বয়স্কদের এক ধরনের রোগ হয়। বাচ্চাদের সাধারণত প্রদাহজনিত রোগগুলো বেশি হয়, যেটা আমরা ASOM বলি, কানের ইনফেকশন বলি, বা আমাদের গ্রামের ভাষায় বা সচরাচর কান পাকা রোগ বলে। জি জি, এটা মোস্ট কমন। এছাড়া বাচ্চাদের অনেক কিছু ট্রমা, আঘাতপ্রাপ্ত কারণে হতে পারে, খেলতে গেছে বা কোনো অ্যাক্সিডেন্টাল ইনজুরির মাধ্যমে আপনার কানে আঘাতপ্রাপ্ত হতে পারে। এছাড়া আপনার কান ইনফেকশন, পেরিগন্ড্রাইটিস বলে, এটা খুব গ্রেভিয়াস একটা মানে ডিজিজ আমাদের সাবজেক্টে। এছাড়া বাচ্চাদের এই কয়টাই মোস্ট কমন। বড়দের ক্ষেত্রে
ক্রনিক ওটাইটিস মিডিয়া, মানে অনেক দিন ধরে কান পাকে, এটা একটা মোস্ট কমন। সেটা আমরা সচরাচর খুব বেশি পেয়ে থাকি, বিশেষ করে গ্রামে গঞ্জে যারা আছে, নদীতে সাঁতার কাটে, ঠান্ডাজনিত সমস্যা বেশি থাকে, তাদের এই জিনিসটা বেশি হয়। আমরা কানের বেশ কিছু রোগ সম্পর্কে জানতে পারলাম, যেগুলো নিয়ে সচরাচর বা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা আপনাদের কাছে এসে থাকে। তো আমরা কান পাকা রোগটা সম্পর্কে আগে জানতে চাই, যে কান পাকা রোগটা সম্পর্কে জানতে চাই এভাবে যে এই ধরনের রোগ যদি কারো শরীরে সঞ্চারিত হয়ে থাকে, তাহলে সেই রোগীরা আসলে কিভাবে বুঝবেন, বা আপনাদের কাছে যখন সেই রোগীরা প্রেজেন্ট করে কি কি সমস্যা নিয়ে তারা আসে? ধন্যবাদ আপনাকে। তো কান পাকা দুই ধরনের হয়ে থাকতে পারে, একটা হচ্ছে ASOM, অ্যাকিউট সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া, আবার একটা হচ্ছে দীর্ঘদিন ধরে কান পাকা থাকে, কয়েকদিন পর পর তার কান পাকে, সে ক্রনিক সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া আমরা নামকরণ করে থাকি। সাধারণত অ্যাকিউট সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়, যাদের ক্রনিক অ্যালার্জি থাকে, সাইনোসাইটিস থাকে, টনসিলাইটিস, অ্যাডেনয়েড থাকে, বড় থাকে, তাদের ক্ষেত্রে এই কানের ইনফেকশন বা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ঠান্ডা ঘন ঘন ঠান্ডা লাগে, তাদের এই কান পাকা রোগটা বেশি হয়। আর বড়দের ক্ষেত্রে কান পাকা রোগটা খুব কম, কিন্তু এটা ক্রনিক ওটাইটিস মিডিয়া বড়দের মধ্যে বেশি হয়। সাধারণত ছোটোকালে কান পাকে আনট্রিটেড থাকে বা মেল ট্রিটেড থাকে, তাদের ক্ষেত্রে বা অপচিকিৎসা যায় বাংলায় যেটাকে বলি, অপচিকিৎসা হওয়ার মাধ্যমে ঠিকমতো কানের চিকিৎসা না হওয়ার কারণে কানের পর্দাটা ফোটা হয়ে যায়, তখন কান দিয়ে পানি ঢুকে অথবা ইনফেকশন ঢুকে, বারবার ইনফেকশন হওয়ার পরে ক্রনিক ওটাইটিস মিডিয়া ডেভেলপ করে। তাহলে এই যে ওটাইটিস মিডিয়া আপনি যেটি বললেন, অ্যাকিউট সাপোরেটিভ অ্যান্ড ক্রনিক সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া আপনি বলেছেন, তো এই সমস্যাগুলো হলে রোগীরা আসলে কি কি লক্ষণ রোগীর প্রকাশ পায়, বা যখন তারা বুঝবেন যে তার কান পাকা রোগ হয়েছে, ডাক্তারের কাছে যাওয়া দরকার, তারা কীভাবে বুঝবেন, কি কি লক্ষণ প্রকাশ পায়? অ্যাকিউট সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া হলে মানে সিভিয়ার পেইন নিয়ে আসবে, সর্বপ্রথম ব্যথা, অনলি ফিভার নিয়ে আসতে, জ্বর নিয়ে আসতে পারে। জি। এছাড়া কান হেভিনেস, কানে কম শোনা, কান ভার লাগা, এগুলা নিয়ে আসতে পারে। জি। তো এগুলোর ক্ষেত্রে দেরি না করে ডাক্তারের শরণাপন্ন হওয়াটাই বুদ্ধিমানের কাজ। সাধারণত আমাদের দেশে যেটা হয়, গ্রামে গঞ্জে মানে পল্লী চিকিৎসকের কাছে যায়, গিয়ে অ্যান্টিবায়োটিক দিয়ে মেল ট্রিটেড বা অপচিকিৎসা বিভিন্ন ধরনের জটিলতা, আমরা এটা নিয়েও আলোচনা করবো আপনার কাছে। এই কান দিয়ে পুজ আসার যে একটা সমস্যা হয়, সেটাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করেন বা এটাকে কোন সমস্যার মধ্যে ফেলেন? আচ্ছা, কান দিয়ে পুজ দুই ধরনের সিস্টেমে হতে পারে, দুই ধরনের রোগে হতে পারে। অ্যাকিউট সাপোরেটিভ ওটাইটিস মিডিয়াতে পোস্ট পারফোরেটিভ স্টেজ বলে আমরা, কানটা পেকে যখন পুজ হয়ে যায়, তখন ছিদ্র, পানির পর্দাটা ছিদ্র হয়ে পুজটা কান দিয়ে বেরিয়ে আসে, তখন এটা পোস্ট পারফোরেটিভ স্টেজ অফ ASOM বলি। এছাড়া ক্রনিক সাপোরেটিভ ওটাইটিস মিডিয়াতে কানের পর্দা সবসময় ছিদ্র থাকে, কান ইনফেকশন হলে কান দিয়ে পুজ পানি পড়তে পারে। আচ্ছা, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনি একটি কথা বারবার মানে বলার চেষ্টা করছিলেন আসলে, সেটি হচ্ছে যে এই কানের পাকাজনিত যে রোগ, কান পাকাজনিত রোগ বা ওটাইটিস সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া, অ্যাকিউট বা ক্রনিক যেটি বলেন, এটা সত্যিকার অর্থেই আমাদের বাংলাদেশের মানুষের, আমরা প্রায় বলে থাকি যে আর্থসামাজিক একটা অবস্থার বিবেচনা আছেই, সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে সচেতনতার অভাব। যে এখন কিন্তু সরকারিভাবে হলেও একেবারে উপজেলা পর্যায়ে না হলেও জেলা পর্যায়ে পর্যন্ত কিন্তু নাক কান গলা বিশেষজ্ঞ উপজেলা পর্যায়েও অনেক বেশিরভাগ উপজেলাতে আছে, চাইলেই কিন্তু পরামর্শটা নেওয়া যায়। তো অনেক ক্ষেত্রে কিন্তু আসলে তারা সঠিক চিকিৎসাটা নিচ্ছেন না, বা আপনি যেটা বলছেন যে অপচিকিৎসার ব্যাপার এখানে আসছে। তো যদি এটা সঠিকভাবে চিকিৎসা না করা হয়, বা যেটা আপনি বললেন অপচিকিৎসা যদি করা হয়ে থাকে, এটার কি কি ধরনের জটিলতা হয় এটা থেকে? ধন্যবাদ। অপচিকিৎসা যদি হয়ে থাকে, সেটার জন্য যদি কানের পর্দাটা পার্মানেন্টলি ছিঁড়ে থাকে, তাহলে তার আস্তে আস্তে কানের ইনফেকশন হয়ে কানটা বধিরতা ডেভেলপ, কম শুনবে আস্তে আস্তে। তো এছাড়া কিছু আমাদের মেডিকেল ভাষায় কিছু ক্লাসিফিকেশন আছে, সেফ আনসেফ ভ্যারাইটি। যদি কানের পর্দাটা উপরের দিকে ছিঁড়ে, তাহলে আনসেফ ভ্যারাইটি আমরা বলি। সেটা অনেক সময় বিভিন্ন ধরনের কমপ্লিকেশন নিয়ে আসে, বধিরতাহীনতা ছাড়াও অন্যান্য কমপ্লিকেশন নিয়ে আসে, যেমন মস্তিষ্ক অ্যাবসেস হতে পারে, ফোড়া হতে পারে, যেটা জীবনঘাতী বা মরণের কারণ হতে পারে। এছাড়া আপনার টেম্পোরাল লোব অ্যাবসেস, সেরিবেলাম অ্যাবসেস, মেনিনজাইটিস, এনকেফালাইটিস, এখান থেকে এই সমস্যাগুলো হতে পারে, ব্রেন অ্যাবসেস হতে পারে। এটা তো অনেক ভয়ঙ্কর এবং মৃত্যুর কারণ ঘটায়। আর সেফ ভ্যারাইটি সাধারণত এরকম কমপ্লিকেশন হয় না, তবে কানের বধিরতা দিন দিন বাড়তে থাকে, একসময় কানটা টোটাল বধিরতা যে আমরা বলি, ওইটা হয়ে যেতে পারে।
জি। আর একটা রেয়ার ডিজিজ হয় মেলিগনেন্সি, ক্যান্সার হতে পারে কানে এখান থেকে ক্রনিক ওটাইটিস মিডিয়াতে অনেক লং স্ট্যান্ডিং আনট্রিটেড থাকলে ক্যান্সার হতে পারে। তাহলে আসলে এই বিষয়টাকে কোনোভাবেই হালকাভাবে দেখার কোনো কারণ নেই। এখান থেকে যদি এরকম মরণঘাতী না হলেও তার তো জীবনের স্বাভাবিক স্বাচ্ছন্দ্য বা সুখ তো বিপন্ন হয়। ডেফিনেটলি। তাহলে এটার সঠিক সময়ে সঠিক চিকিৎসা জরুরি। আশা করি আমাদের দর্শকেরা এখান থেকে দর্শকদের জ্ঞাতার্থে আরেকটা জিনিস বলি, প্রতিটা উপজেলায় আমাদের একটা কনসালটেন্ট পোস্ট আছে। জি। তো আমরা আশা করব জনসাধারণ যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেছেন বা শুনতেছেন তারা ফার্মেসির কাছে না গিয়ে 10 টাকা টিকিটের মাধ্যমে উপজেলা হেলথ কমপ্লেক্স নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জনের কাছে আপনারা পরামর্শ নেবেন। অনেক ধন্যবাদ দর্শক। আশা করি খুবই মূল্যবান পরামর্শটি খুবই সহজভাবে আপনার কাছ থেকে পেয়েছেন। যে অনেকেই আর্থিক বিবেচনা করে চিকিৎসকের কাছে যেতে চান না, কিন্তু আমার কাছে যেটা যতটুকু আমরা বুঝি যে আচ্ছা এই রোগটা আপনার কাছে শুনি যে এই রোগ যদি কারো হয়ে থাকে তাহলে এটা ডায়াগনোসিস প্রক্রিয়াটা বা রোগ নির্ণয় প্রক্রিয়াটা কি খুব জটিল কিনা? না, একদমই জটিল না। যারা আমাদের দেশে 2 ধরনের ডিগ্রি আছে, একটা ডিপ্লোমা ডিগ্রি আর একটা মাস্টার্স ডিগ্রি। জি। অথবা যে কেউ কোনো ডক্টর যদি নাক কান গলা রোগ বিষয়ের উপর 6 মাসের ট্রেনিংও করে, আমরা পিজিটি বলি, পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, সেও আপনার ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে পারবে। জি। হ্যাঁ, ওরকম ভারী কোনো যন্ত্র লাগবে না, জাস্ট একটা অটোস্কোপের মাধ্যমে কানে লাইট ফেলে অল্পটা দেখলেই হবে যে কানে কোনো সমস্যা আছে কিনা। জি। তার মানে হচ্ছে একটি ছোট একটি যন্ত্র দিয়েই কিন্তু এটা কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আলাদাভাবে কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় না। তাহলে এটা যদি এত সহজেই ডায়াগনোসিস করে সঠিক চিকিৎসাটা দেওয়া যায়, নিশ্চয়ই সেটার সুস্থ হওয়া বা রোগীরা সুস্থ জীবনযাপনের ব্যাপারে তো আশ্বস্ত হবেন। শুধুমাত্র আপনার সচেতনতাটাই আমি গুরুত্ব দিব, যে সচেতন হইলে এরকম রোগ থেকে, জটিলতা থেকে মানুষ মুক্তি পেতে পারে। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এবং আপনি আমাদেরকে খুবই চমৎকার একটি তথ্য দিয়েছেন যে এটা নিয়ে কিন্তু উপজেলা হেলথ কমপ্লেক্সে গেলেও এটার একটা সমাধান তারা পেতে পারেন। অনেক উপজেলাতে হয়তো বা ঘাটতি থাকতে পারে, জেলা সদরে তো ইনভেরিয়েবলি সব জায়গায় আছে। জি, অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই কান পাকা রোগের চিকিৎসা নিয়ে একটু জানতে চাই যে চিকিৎসার প্রক্রিয়াগুলো আসলে কি কি পদ্ধতিতে আপনারা এটা চিকিৎসা করে থাকেন? ধন্যবাদ আপনাকে। কান পাকার আপনার জটিলতার দিকে না গেলে কান পাকার চিকিৎসা খুবই সহজ। সিম্পল কিছু ওষুধের মাধ্যমে কান পাকার চিকিৎসা করা যায়, কিন্তু কানের পর্দা যদি ছিঁড়ে যায় তাহলে কিছু সার্জারির প্রয়োজন হয়, যেমন মাইরিঙ্গোপ্লাস্টি, কর্টিক্যাল মাস্টারেক্টমি, এগুলা লাগতে পারে পার্মানেন্ট চিকিৎসার জন্য। আর এটা দর্শকদের জ্ঞাতার্থের জন্য আমি বলি যে আপনি কমপ্লিকেশন হওয়ার আগে যদি চিকিৎসা করা হয়, কানের বধিরতার যে সমস্যাটা এটা থাকবে না, কিন্তু আপনি অনেক লং স্ট্যান্ডিং অনেক দিন ধরে কান পাকা রোগ হলে একটা সময়ের পরে কানের হিয়ারিং লস হয়, তখন অপারেশন করলেও তার ওই পুনরায় শ্রবণ শক্তি ফিরে পায় না। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার আরেকটি প্রশ্ন জানার খুব ইচ্ছে যে আমরা তো সকলেই জানি যে কান হচ্ছে আমাদের শরীরের বলবো অতীব জরুরি একটি অঙ্গ। তো এই কানের প্রধান কাজ হিসেবে আমরা শ্রবণ কার্যকে বুঝাই। আপনি আমাদেরকে একটু আমাদের দর্শকদের জ্ঞাতার্থে বলবেন কিনা যে কানের শ্রবণ কাজ ছাড়া আর কিছু কাজ রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনাকে দিয়ে একটু উদাহরণ দিচ্ছি। আপনি যে চশমাটা পরে আছেন সেটা কিন্তু কানের উপর পরে আছেন। অনেক ধন্যবাদ। এটা একটা বড় কাজ যেটা আমরা চোখে পড়ে না। কানে চশমা যে আমরা ব্যবহার করি সেটা চশমাটার ফ্রেমটা কানের একটা অংশে লাগে। এছাড়া কান কিন্তু সৌন্দর্যবর্ধক। মানুষ আল্লাহ তাআলা খুব তৈরি করেছে, এর মধ্যে কানটা একটা অন্যতম প্রধান। এছাড়া কানে আপনার যে কোনো পঞ্চ ইন্দ্রিয় একটা ইন্দ্রিয় বলি আমরা, হ্যাঁ, সারাউন্ডিং এনভায়রনমেন্টের সাথে খাপ খাওয়ানোর জন্য কান খুব গুরুত্বপূর্ণ। এছাড়া কিছু মাইনর ফাংশন আছে, টেম্পারেচার রেগুলেশন, এগুলোর ক্ষেত্রে কানের ভূমিকা আছে। অনেক ধন্যবাদ। আসলে আমরা এই বিষয়গুলো হয়তো অনেক সময় খেয়াল করি না, যে আপনি আমাদেরকে ধরিয়ে দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের একটি বিরতির সময় হচ্ছে, এর মাঝে আমরা একটি বিষয় সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো যে কানের যেহেতু প্রধান কাজ শ্রবণ, তো বাচ্চারা জন্মগ্রহণের সময় আমরা একটা ছোট বাচ্চা, সে যেহেতু তার অনুভূতি অন্যদের সঙ্গে শুরুতেই ব্যক্ত করার মতো তার পরিপক্কতা আসতে একটু সময় লাগে। তো জন্মগতভাবে অনেক বাচ্চা বা কিছু বাচ্চাকে অনেক সময় দেখা যায় যে বধির হয়ে জন্মগ্রহণ করে। এটা তো জন্মের সময় আসলে বোঝার উপায় থাকে না। তো কোনো বাচ্চা যদি জন্মগতভাবে বধির হয়ে জন্মগ্রহণ করে, তাহলে সেটা বোঝার উপায় কি, বা অভিভাবকরা কখন বুঝতে পারবেন বা কিভাবে বুঝতে পারবেন? ধন্যবাদ আপনাকে। কানে জন্মগত কিছু বধিরতা থাকে, সেটা 1% কম।
তবে যারা জন্মের পরে অ্যাসফেক্সিয়া, জন্মগতভাবে যখন ডেলিভারি হয় তখন যদি ডিফিকাল্ট ডেলিভারি তো হয় বা আপনার প্রলং লেবার হয়, তখন ব্রেনে ইনসাল্ট হয়, তখন ব্রেনে হাইপোক্সিয়া ডেভেলপ করে, তখন কানের বধিরতা হতে পারে। এছাড়া কানের কিছু বাচ্চার মায়ের কিছু ভাইরালজনিত কারণেও কানের কনজেনিটাল বধিরতা নিয়ে জন্মগ্রহণ করতে পারে। এর মধ্যে খুব সিম্পল ইনফ্লুয়েঞ্জা, হারপিস বা টর্স ইনফেকশন আমরা বলি, গাইনিরা ভালো বলে, ওরা টর্স ইনফেকশনের মাধ্যমে কানের যে অন্তঃকর্ণের যে হিয়ারিং সিস্টেমটা ডেভেলপ করে না। এছাড়া কিছু সিনড্রোম থাকে অথবা এনকেফালাইটিস থাকে, অটিজম থাকে, তাদেরও জন্মগতভাবে কানের শোনার ক্ষমতা হারিয়ে ফেলে। তো এক্ষেত্রে আপনারা প্রথম দিকে হয়তো বাচ্চাদের বোঝা যায় না, তবে আমাদের টেস্টের মাধ্যমে ওই ABR, ASSR বিভিন্ন টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি, ডাক্তার বুঝতে পারে। কিন্তু বাচ্চার মা কিংবা বাচ্চার গার্ডিয়ান বুঝতে একটু সময় লাগে। বাচ্চার যখন রিফ্লেক্স তৈরি হয় তখন তারা বুঝতে পারে যে বাচ্চার শব্দগুলো তাকাচ্ছে না বা তার যে পিছনের দিকে শব্দগুলো ঘাড় ঘোরাচ্ছে না বা রেসপন্স করতে পারে, কথা বলতে পারতেছে না, তখন তারা বুঝতে পারে। এটা তো একটা নির্দিষ্ট বয়স হওয়ার পরে তারা বুঝতে পারবে, মানে একেবারে জন্মের পর পরে তো আসলে সেটা বোঝার কোনো উপায় নেই। পরীক্ষা ছাড়া আমরা আপনার কাছ থেকে একটু আশাব্যঞ্জক কথা শুনতে চাই এই পর্যায়ে, যে এরকম আল্লাহ না করুক যদি কারো বাচ্চা এরকম সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে, বাচ্চার যথেষ্ট বয়স হচ্ছে বা কয়েক মাস বয়স হয়ে গিয়েছে, আপনি যে সমস্যাগুলো বললেন যে এরকম তার বাবা মা বুঝতে পারছেন যে বাচ্চার হয়তো বা ঠিকমতো শুনছে না, এই পরিস্থিতিতে তারা অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন অথবা চিকিৎসকের কাছে যাবেন। তো এই সমস্যাগুলো আসলে সমাধানযোগ্য কিনা বা সে বাচ্চার পরবর্তী সময়ে তার শ্রবণ শক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমাদের দেশ বা সারা বিশ্বে একটা টার্ম প্রচলিত, মুখ বধির। যারা কানে শুনে না তারা কিন্তু কথা বলতে পারে না। সর্বপ্রথম অনেক বাচ্চা, আমাদের দেশে তো সচেতনতার অভাব রয়েছে, সেক্ষেত্রে বাচ্চা কথা বলতে পারে না, তখন তারা আসছে ডাক্তারের কাছে যে আমার বাচ্চা কথা বলে না। আসলে যে কানে শুনে না সেটা তারা নোটিস করতে পারে না। তো এক্ষেত্রে আমাদের দেশে সরকারিভাবে এই যারা একবারই কানে শুনে না, দুই কানেই শুনে না, সেসব বাচ্চাদের ক্ষেত্রে আন্ডার 5 ইয়ার্স, 5 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে সরকারিভাবে বিনামূল্যে কানের ককলিয়ার ইমপ্লান্ট যন্ত্রের মাধ্যমে ইমপ্লান্ট করে কানে শোনানোর ব্যবস্থা করা যায়। এবং এটা আপনার কিনতে গেলে প্রাইভেটলি 20 থেকে 25 লাখ টাকা লাগে। সরকার বিনামূল্যে এই যন্ত্রটা গভর্নমেন্ট হাসপাতালে, যেমন বাংলাদেশ জাতীয় নাক কান গলা হাসপাতাল, PG হাসপাতাল, CMS, চিটং মেডিকেল কলেজ, এসব বিভিন্ন মেডিকেল জায়গাতে সরকারি ব্যবস্থাপনা এটা করা হচ্ছে। আমরা আশ্বস্ত হলাম। আমরা আল্লাহর কাছে দোয়া করি এরকম কঠিন পরীক্ষা যেন আল্লাহ কাউকে না ফেলেন কোনো বাচ্চার এই জন্মগত বধিরতা নিয়ে। যদি তারপরেও কারো এরকম চলে আসে তাহলে সেটার সুচিকিৎসার সঠিক সময়ে চিকিৎসার মাধ্যমে সে বাচ্চার শ্রবণ শক্তি সম্পন্ন হওয়া সম্ভব। হিয়ারিং ডিভাইস, যেটাকে ককলিয়ার ইমপ্লান্ট বলা হয়, ওইটার মাধ্যমে বাচ্চা কথা বলতে পারে, পড়াশোনা করতে পারে। অনেক বাচ্চা আমাদের কাছে আসে যে SSC পাস করে মিষ্টি নিয়ে আসছে। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সময় হলো একটি বিরতি। আমরা বিরতির পরে আরো গুরুত্বপূর্ণ কিছু জানার আছে আপনার কাছ থেকে কানের রোগ নিয়ে, আমরা জানবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের আলোচনার মাঝে সময় হলো একটি বিরতির। আমরা বিরতির পরে আবারও ফিরে আসছি একই বিষয়ের আলোচনায়। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত সাপ্তাহিক আয়োজন শরীর ও মন অনুষ্ঠান। দর্শক, আমরা আজকে আলোচনা করছি কানের বিভিন্ন সমস্যাসমূহ এবং সেগুলোর সমাধান বা প্রতিকারের উপায় কি। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের সম্মানিত সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মাহবুবুল হক, যিনি আজকে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছিলেন। বিরতির পরে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে আপনি আমাদেরকে কানের অনেকগুলো সমস্যা সম্পর্কে জানিয়েছেন, সেগুলোর সমাধানের জন্য কী করণীয়, সচেতনতা দরকার সেটা জানিয়েছেন। আমরা এই পর্যায়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানতে চাই যে আপনি আমাদেরকে ইতিমধ্যে অবশ্য ধারণা দিয়েছেন, আমরা আবারও একই প্রশ্নই আপনার কাছে করছি যে কানের ফরেন বডি একটা হচ্ছে ঢুকে যাওয়া, তো কী কী ধরনের ফরেন বডি যায় আপনি বলেছেন, আবারও আমরা শুনবো আপনার কাছে এই কথাটাই, এবং কী কী ধরনের নিশ্চয়ই এ ধরনের অনেক সমস্যার অভিজ্ঞতার সম্মুখীন আপনারা হন, সেগুলো আমাদেরকে একটু যদি আবার একটু বলে দেন যে কী কী ধরনের ফরেন বডি বা বাইরের জিনিস কানে ঢুকে গেছে এইরকম আপনারা পেয়ে থাকেন। ধন্যবাদ। তো ফরেন বডি সাধারণত বাচ্চাদের ক্ষেত্রেই বেশি ঢোকে। এর মধ্যে প্লাস্টিক খেলনা, যে বাচ্চারা যে খেলনা, পুঁতি বা গলার মালা বা অনেক জুয়েলারিস, কিংবা বাচ্চা খেলতে গিয়ে ধানের, অনেক সময় গ্রামের কৃষি জমিতে শস্যদানায়
কানের মধ্যে ঢুকে যায়। অনেক বাচ্চা ইচ্ছা করে খেলার ছলে কানের মধ্যে শস্যদানা কিংবা পুঁতি ঢুকাই দেয়, খেলনা জিনিসপত্র ঢুকাই দেয়। তো এক্ষেত্রে এছাড়া অনেক সময় বাচ্চা ঘুমাইতে থাকে, তখন তেলাপোকা, মাছি, মশা, লিভিং পার্টিকেল ঢুকে যায়। খুব রেয়ারলি কানের মধ্যে ক্রনিক ওটাইটিস মিডিয়া হলে পাস আসলে মাছি ওখানে ডিম পারে, লার্ভা জমা হয়, সেটা একটা ফরেন বডি হিসেবে আমরা ট্রিট করি। এছাড়া বড়দের ক্ষেত্রে যারা কৃষক, তাদের ক্ষেত্রে ধান মারার ক্ষেত্রে কিংবা সরিষা মারার ক্ষেত্রে ধান কিংবা সরিষা কানের মধ্যে ঢুকে যেতে পারে, বড়দের ক্ষেত্রেও এটা হতে পারে। আচ্ছা, কানের যেটাকে সাধারণ ভাষায় খৈল বলে বা ওয়াক্স, এটা সম্পর্কে একটু বলবেন কি? আচ্ছা, এটা খুব কমন, বিশেষ করে ইয়াং এজদের মধ্যে, ইয়াং অ্যাডাল্টের মধ্যে খুবই কমন। তো এক্ষেত্রে কানের ওয়াক্সের ক্ষেত্রে যদি ইমপ্যাক্টেড ওয়াক্স বলে আমরা, সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট প্রয়োজন আছে। অল্প একটু খৈল কানের মধ্যে না থাকলে কোনো সমস্যা নেই, এটা আল্লাহ তাআলা প্রদত্ত, অবশ্যই এটা কিন্তু ফাংশন আছে। এই ওয়াক্সের কিন্তু ব্যাড একটা স্মেল রয়েছে, সেটার কারণে অনেক সময় পোকামাকড় ঢুকে না। তো এই যে আল্লাহ তাআলা একটা প্রোটেক্টিভ ফাংশন অফ ইয়ার, এটা একটা ওয়াক্স বা খৈল দিয়ে থাকেন। সেজন্য অল্প খৈল থাকলে কোনো চিকিৎসা বা কোনো কিছু ম্যানিপুলেশনের দরকার হয় না। শুধুমাত্র ইমপ্যাক্টেড ওয়াক্স থাকলে তখন কানে কম শুনতে পায় অবস্ট্রাকশনের কারণে, হ্যাঁ, কন্ডাক্টিভ টাইপ অফ ডেফনেস বলি আমরা। সেই ক্ষেত্রে আমরা দর্শকদের বলবো যারা বিশেষজ্ঞ কনসালটেন্টের সাথে যোগাযোগ করবে। এছাড়া প্রাথমিক চিকিৎসা হিসাবে অলিভ অয়েল দেওয়া যেতে পারে, খৈল নরম হলে অনেক সময় সাকশনের মাধ্যমে, ক্লিয়ারেন্সের মাধ্যমে চলে আসে। এছাড়া অনেক কনসালটেন্ট ওয়াক্স রিমুভের জন্য ইনস্ট্রুমেন্ট ইউজ করে, ফরেন বডি হুকের মাধ্যমে ওয়াক্স, ইমপ্যাক্টেড ওয়াক্স বের করে নিয়ে আসা যায়, কিংবা ওয়াক্স নিলে এরকম জাতীয় 7.5% সোডিবাই কার্ব, ওটা দিলে কানের যে খৈল নরম হয়, তখন আমরা মেশিন, এক ধরনের সাকার মেশিন বলি, ওটার মাধ্যমে আমরা বিশেষ যন্ত্রের মাধ্যমে কান থেকে খৈল পরিষ্কার করে নিয়ে আসি। এই বিষয়ে একটি জনসচেতনতার জন্য এবং জনগুরুত্বপূর্ণ একটি বিষয় দেখা যায় যে আমরা অনেক সময় রাস্তার মোড়ে বা বিভিন্ন জায়গায় অনেকে ক্যানভাস করতে দেখি যে তারা কানের ময়লা পরিষ্কার করে দেন, খৈল পরিষ্কার করে দেন। এই বিষয়টা সম্পর্কে একটু বলবেন কিনা? আচ্ছা, এটা আসলে আমাদের দেশে খুবই প্রচলিত, বিশেষ করে স্টেশনে এরকম সিনারিও আমাদের চোখেও পড়েছে। তো এক্ষেত্রে আমি জনসাধারণকে বলবো যে এরকম কান পরিষ্কারক ডাক্তারের কাছে না যাওয়াটাই বেটার, কারণ এই ক্ষেত্রে সেক্ষেত্রে ফাঙ্গাস পড়ে। ওদের ক্ষেত্রে বিষয়টা হয় ওরা কিছু ভেষজ ইউজ করে, যেটার কারণে ফাঙ্গাস পড়ে, আমরা অনেক ফাঙ্গাস পাই, অথবা মেল হ্যান্ডলিং অফ ইনস্ট্রুমেন্টের কারণে কানের পর্দা অনেক সময় ছিঁড়ে যায়। তো এক্ষেত্রে আপনার আমাদের প্রতিটা গভর্নমেন্ট হাসপাতালে একজন নাক কান গলা কনসালটেন্ট, আগেও বলেছি আমি, তো রয়েছেন। ওনাদের কাছে গেলে ওনারা যদি খুব সুলভ মূল্যে 10 টাকার টিকিটের মাধ্যমে আপনি একজন কনসালটেন্ট দেখাতে পারতেছেন, সেক্ষেত্রে আমি বলবো যে এরকম যারা স্টেশনে কান পরিষ্কার করে বা কানের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে, সেক্ষেত্রে এদেরকে না দেখিয়ে উপজেলা হেলথ কমপ্লেক্স বা জেলা পর্যায়ে কনসালটেন্টকে দেখানোর জন্য আমি জনগণকে বলবো। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। যে কানে কটন বাড দিয়ে কান পরিষ্কার করা, এটা আমাদের অনেকেরই এই অভ্যাসটা হয়তো বা আছে এবং অনেকের প্রয়োজন হয়, কান চুলকায়। এই প্রেক্ষাপটগুলো সম্পর্কে আসলে কি করণীয় বা এটা সম্পর্কে একটু বলবেন? আচ্ছা, কান চুলকানোর দুইটা কারণে হতে পারে মেইনলি। এর মধ্যে একটা হচ্ছে অ্যালার্জিক কজ। অ্যালার্জিক কজ থাকলে আসলে অ্যালার্জির জন্য অ্যান্টিহিস্টামিন, মন্টিলোকাস জাতীয় ওষুধ সেবন করা যেতে পারে। এছাড়া কিছু মানুষ অভ্যাসজনিত কারণে কান চুলকায়, তাদের অভ্যাস কান চুলকানো। এক্ষেত্রে আমি দর্শকবৃন্দকে বলবো যে অভ্যাস পরিহার অবশ্যই করতে হবে, প্রয়োজনে একজনের ডাক্তার পরামর্শ নেবেন। ডাক্তার যদি বলে যে অ্যালার্জির কারণে, তাহলে কিছু ওষুধ বা মেডিসিন প্রেসক্রাইব করে দিবে। আর এটা অনেক সময় আমরা ফরেন বডির কথা আলোচনা করেছি, অনেক সময় কানের কটন বাডটা ফরেন বডি হিসাবে কানের মধ্যে থেকে যেতে পারে, সেটার কারণে আপনার ইনফেকশন হতে পারে, কানের পর্দাও ছিঁড়ে যেতে পারে। সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যারা সচেতন, তো আমি আশা করি দর্শকবৃন্দ অনেক সচেতন, তারা কানের কটন বাড ইউজ করবে না। জি, অনেক ধন্যবাদ। কানের খৈল পরিষ্কার করা নিয়ে আবারও এই কথাটা আসলো যে কারো যদি কানের ভিতরে ওই ওয়াক্স জমা হয় বা খৈল জমা হয়, এটা আসলে আলটিমেট কি হয়? যদি আমরা অনেকে আছে যে ইভেন মায়েরাও যত্ন করে বাচ্চার কানের এই ময়লা পরিষ্কার করে দেওয়ার অনেক অ্যাটেম্প নিয়ে থাকেন,
তো যদি না করা হয়ে থাকে তাহলে এটা আসলে কি পরিণত হয়, বা এই খোলটা কি এমনি বের হয়ে যায়? খোলটা ফিজিওলজিক্যালি এই যে ব্ল্যাঙ্কেট এফেক্ট বলি, জি, ফিজিওলজিক্যালি শরীরের যে শরীরতত্ত্ববিদ্যাভাবে সে কান থেকে বেরিয়ে আসে নর্মালি। তবে অনেক ক্ষেত্রে এখানে আটকা পড়ে যায়, সেটাকে আমরা ইমপ্যাক্টেড ওয়াক্স সেটা চিকিৎসার মাধ্যমে বের করা সেটা যায়। চিকিৎসার মাধ্যমে বের করা যায়। এছাড়া একটি কথা বলা হয়ে থাকে যে পশু পাখিদেরও তো কান আছে, হ্যাঁ সেটাই, তারা তো কখনো পরিষ্কার করে না, কিন্তু তাদের তো ওই যে ফিজিওলজিক্যাল অটোমেটিক বডির মেকানিজমের মাধ্যমে কানের ময়লাটা পরিষ্কার হয়ে যায়। আমরা এই বিষয়টা নিয়ে পরিষ্কার হলাম। আপনার কাছ থেকে আমাদের আরেকটা বিষয় যেটা আমরা জানতে চাই সেটি হচ্ছে যে কানের ফরেন বডি নিয়ে আপনি যে কথাটা বলছিলেন সেটাও একটু জানিয়ে রাখি, যে এই যেমন আপনি বলছেন যে কানে পোকা ঢুকে যায়, বিভিন্ন ধরনের পোকামাকড় ঢুকে যায়, ইভেন যারা গ্রামে চাষাবাদ করেন তাদের এই ধান গম বিভিন্ন শস্য দানা ঢুকে যেতে পারে বাচ্চাদের এবং বড়দেরও। তো এরকম সমস্যা নিয়ে যখন একজন রোগী পড়েন বা কারো এরকম হয়ে যায়, তাদের ওই সময়ে কি করণীয়? অনেকেই কিন্তু নিজস্ব কিছু পদ্ধতি ব্যবহার করে সেটা বের করার চেষ্টা করতে থাকেন, তাদের ক্ষেত্রে করণীয় কি, বা আপনারা কীভাবে চিকিৎসা করেন? ধন্যবাদ আপনাকে। তো এক্ষেত্রে আমাদের সবগুলো উপজেলা হেলথ কমপ্লেক্সে একজন ডক্টর থাকে, যদি অফিস আওয়ার 8টা থেকে 2:30টায় হয় সেই ক্ষেত্রে ডক্টরের পরামর্শ নেওয়া। এছাড়া কান খুব সেন্সিটিভ জিনিস, কানের ফরেন বডি বের করতে গিয়ে আমরা অনেক পাই যে কানের পর্দা ছিঁড়ে যায়। তো সেক্ষেত্রে সারা জীবনের জন্য তার একটা ডিজিজ তৈরি হয়ে গেলে ক্রনিক ওটাইটিস মিডিয়া হতে পারে। তো এক্ষেত্রে আমি বলবো যে যদি উপজেলা হেলথ কমপ্লেক্সে যদি এটা ট্রিটমেন্ট না হয়, জেলা পর্যায়ে সবসময় একজন কনসালটেন্ট নাক কান গলা থাকে, ওনার পরামর্শ বা শরণাপন্ন হবেন। এরকম ফরেন বডি নিয়ে আপনাদের কাছে যখন আসে তখন সেটাকে আপনারা কীভাবে বের করে থাকেন? আচ্ছা, এক্ষেত্রে আমাদের একটু আমরা অ্যাসেস করি আসলে বাচ্চা কিংবা বয়স্ক। বাচ্চা হলেও ডাক্তারকে অনেক সময় ভয় পায়, তো এক্ষেত্রে আমরা সাধারণত জেনারেল অ্যানেস্থেসিয়ার মাধ্যমে প্রিফার করি কারেন্ট ফরেন বডি বের করা। এছাড়া যদি বাচ্চা একটু সাব্যস্তের হয় বা কানের একবারে ভিতরে পর্দার সাথে না যায়, সামনেই থাকে, তাহলে আমরা অনেক সময় সাকার মেশিন দিয়ে অথবা হুক দিয়ে ফরেন বডি হুক দিয়ে কানের যে ফরেন বডিটা বের করে নিয়ে আসতে পারি। আর বয়স্কদের ক্ষেত্রে আমরা কাউন্সেলিং করলে অটোমেটিক সেই কানটাই পেতে দেয় আমাদের কাছে, যে ডাক্তার সাহেব আমার কানের ভিতরে ধান ঢুকে গেছে, আপনি একটু বের করে দেন। জি, এই যে কোনো ফরেন বডি, বিশেষ করে যেগুলো শস্যদানা বা নির্জীব যদি আমরা চিন্তা করি, সেগুলো হলে একটা ব্যাপার। আবার অনেক সময় দেখা যায় যে জীবন্ত লিভিং ফরেন বডি বা কোনো একটা পোকা, আপনি বলেছেন যে তেলাপোকা, মাছি, মশা, ইভেন পিঁপড়া, এরকম বিভিন্ন ধরনের জীবন্ত ফরেন বডি বা পোকামাকড় যদি কানে ঢুকে যায়, তো একটা ফরেন বডির পাশাপাশি কিন্তু সেটা ওখানে একটা খুবই আনপ্লিজেন্ট, একটা খুব অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করে। এই পরিস্থিতিতে সে রোগীর তো অবশ্যই হসপিটালে তারা যাবেন, কিন্তু তাদের ঘরোয়াভাবে কিছু করণীয় আছে কিনা? ডেফিনেটলি, আপনাকে ধন্যবাদ যে এরকম একটা প্রশ্ন উত্থাপন করার জন্য। এক্ষেত্রে অলিভ অয়েল, যদি কানের সিওএম না থাকে, সিএসওএম না থাকে, কানের পুঁজ পড়া রোগ না থাকে, অলিভ অয়েল দিলেই পোকাটা তেলে ডুবে মরে যায়। তো এক্ষেত্রে আপনি অনেক স্বস্তি পাবেন। আর মরে গেলে আপনি অটোমেটিক বেড়ে যেতে পারে, অথবা আপনি মরে গেলে আপনার এই যে আনপ্লিজেন্ট যে সিচুয়েশনটা, এটা তৈরি হবে না। আপনি মরে যাওয়ার পরে একটা নির্দিষ্ট সময় নিয়ে আপনি ডাক্তারের শরণাপন্ন হতে পারবেন। তার মানে হচ্ছে কানে ওই সময়টাতে অলিভ অয়েল বা, মানে আমি বলতে চাচ্ছি যে একেবারে গ্রামের একজন মানুষ যার নাগালের মধ্যে যেটুকু আছে সেটুকু দিয়েই তারা তো একটা ব্যবস্থা নিতে পারে না। আমি লিভিং ফরেন বডির ক্ষেত্রে বলা হয় যে যদি আপনি তেলাপোকার তো পা আছে, তো এখানে আমরা অনেক সময় দেখছি যে টেম্পারিং মেমব্রেনে তারা আচর করে, তখন মাইরিনজাইটিস হতে পারে, পারফোরেশন হতে পারে, বা অ্যালার্জিক রিঅ্যাকশনের পারফোরেশন হয়ে যেতে পারে। এক্ষেত্রে বেস্ট অপশন হচ্ছে কানে তেল দিয়ে ওইটাকে আগে মেরে ফেলে, তখন সে ওরকম আচড়াতে পারবে না, কানের পর্দাটা ছিঁড়তে পারবে না। তখন আপনি একজন ডাক্তারের কাছে আসলে আপনি ওটা এক্ষেত্রে কি একদিন পরে আসলে সমস্যা। এক্ষেত্রে সবসময় কি আপনারা অলিভ অয়েলের কথাই বলে থাকেন? ডেফিনেটলি অলিভ অয়েল, বা আপনার যদি অলিভ অয়েল না থাকে নারকেল তেলও দিতে পারেন। সেটাই জানতে চাচ্ছি, কারণ গ্রামে সবার বাসায় অলিভ অয়েল নাও থাকে, নারকেল তেলও দিতে পারেন। জি, অনেক ধন্যবাদ। যে কোনো ধরনের তেল দিতে পারেন। জি জি। সরিষার তেলটা আমরা অ্যাভয়েড করি, যে সেই ফরেন বডিটাকে ডুবিয়ে মেরে ফেলে। হ্যাঁ, তেলে ডুবিয়ে মেরে ফেলে তো শ্বাস নিতে পারবে না, মরে যাবে। জি জি, অথবা বের হয়ে আসবে। বের হয়ে না আসলেও কানের তেলের মাধ্যমে বের হয়ে আসবে, সমস্যা নাই। জি জি। তবে কেরোসিন তেল কিংবা সরিষার তেলকে অ্যাভয়েড করাটাই বেটার। জি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সর্বশেষ আমরা যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে কানের আঘাতজনিত সমস্যা। নিশ্চয়ই বিভিন্ন কারণে মানুষ সভ্যতার অগ্রগতির সাথে সাথে যান্ত্রিক জীবনে মানুষের আঘাত প্রাপ্তির সংখ্যাও বাড়ছে শরীরের বিভিন্ন অঙ্গে। তো কানের আঘাতজনিত কী কী ধরনের সমস্যা আপনারা ফেস করেন এবং সেগুলো কীভাবে আপনারা ম্যানেজমেন্ট দেন?
ধন্যবাদ। তো কানের ক্ষেত্রে যেটা হয়, দুই ধরনের অ্যাসল্ট হয়। একটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল অ্যাসল্ট, জি আর একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাসল্ট। অনেক সময় ঝগড়াঝাটি করতেছে, তো কানের মধ্যে থাপ্পড় দিলে অথবা কামড় মেরে অনেক সময় কান ইনজুরি করে ফেলে। জি তো এক্ষেত্রে সরাসরি ডাক্তারের শরণাপন্ন হবে। আর অ্যাক্সিডেন্টাল ইনজুরির ক্ষেত্রে অনেক সময় অ্যাব্রেশন হয়, সেক্ষেত্রে মানে সিম্পল মেডিসিনের মাধ্যমে চিকিৎসা সম্ভব। আর যখন ল্যাসারেশন হবে, তখন মানে কার্টিলেজ, যেটা তরুণাস্থি বলি আমরা, ওটা ওপেন হয়ে যাবে, তখন সার্জিক্যাল ট্রিটমেন্টের প্রয়োজন হয়। সেক্ষেত্রে অবশ্যই একজন টার্সিয়ারি বা সেকেন্ডারি লেভেল হাসপাতালে যোগাযোগ করবে। মানে কানের এরকম আঘাতজনিত কোনো সমস্যা হলে সেটাকে আসলে অবহেলা করার কোনো সুযোগ নেই। আমাদের একটি ফোন এসেছে, আমরা ফোনটা নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আমরা শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি বলেন, শুনতে পাচ্ছি। জিয়া? হ্যাঁ জিয়া রহমান, জি ভালো আছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আমাদের যদিও আমরা আজকে কানের রোগ নিয়ে কথা বলছি, তারপর আমাদের সম্মানিত মেহমানের কাছ থেকে তোমার জ্বর, মাথা ব্যথা আর একটা সমস্যা, শরীর ব্যথা। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ জিয়া আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে তোমার জন্য পরামর্শ নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। এই সময়ে আমরা সিজন চেঞ্জ হচ্ছে, এই ক্ষেত্রে কমন ভাইরাল ফিভারগুলোই মোস্ট কমনলি তার, আমার কাছে মনে হচ্ছে তার ভাইরাল ফিভারের কারণে সে মাথা ব্যথা, জ্বর বা শরীর ব্যথা হচ্ছে। তো এক্ষেত্রে সিম্পল প্যারাসিটামল সেবন করাটাই বুদ্ধিমানের কাজ হবে। কোনো ধরনের অ্যান্টিবায়োটিকের আপাতত প্রয়োজন নেই। 2 দিন কিংবা 3 দিন হওয়ার পরে যদি জ্বর, মাথা ব্যথা না সারে, তাহলে একজন নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেবে। তার শরীর ব্যথার জন্য প্যারাসিটামলটাও যদি সেটাই কন্টিনিউ করলে শরীর ব্যথা প্যারাসিটামলের অ্যানালজেসিক ইফেক্ট রয়েছে, সেক্ষেত্রে 1 গ্রাম, যদি অ্যাডাল্ট ক্ষেত্রে 1 গ্রাম, মানে প্যারাসিটামল ট্যাবলেট যেটা মানুষের নাপা বা বিভিন্ন নামে জানা 1 গ্রাম খেলে অ্যানালজেসিক 1 গ্রাম দিনে 3 বার করে খাবে, সাধারণত ডাবল ডোজ অফ অ্যান্টিবায়োটিক ডোজ। জি এটা খাবে এবং সেই সাথে তরল জাতীয় খাবার বেশি, পুষ্টিকর ফলমূল বেশি খাবে। এভাবে যদি না কমে, তাহলে নিকটতম যে কোনো চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হতে পারে। দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা আজকে আমাদের যে বিষয় নিয়ে কথা বলছি, আমরা সেটা শেষ পর্যায়ে চলে আসতে চাই। সেটি হচ্ছে যে কানে টিউমার জাতীয় রোগ হতে পারে কিনা বা ক্যান্সার জাতীয় রোগ হতে পারে কিনা, হলে কি কি ধরনের কোন কোন জায়গায় ক্যান্সার হতে পারে এবং সেটার জন্য কি পরামর্শ আপনার? ধন্যবাদ আপনাকে। এই ক্ষেত্রে আমি বলবো যে কানের টিউমার কিংবা ক্যান্সার খুবই কম। অনেক রোগী আছে, তারা ভয় পেয়ে আমাদের কাছে চলে আসে কানে ক্যান্সার কিংবা টিউমার হলো কিনা। তো এক্ষেত্রে আমি বলবো যে ওরিড বা দুশ্চিন্তার কোনো কারণ নাই। এক্ষেত্রে আপনারা একজন নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেবেন। তবে কানের ক্ষেত্রে কিছু টিউমার হয়, যেমন বিনাইন টিউমার আমরা বলি, অস্টিওমা, সেরোমা, কিলয়েড, এগুলো হতে পারে। এগুলো খুব জীবনঘাতী বা মরণঘাতী কিছু না। তো কিছু কিছু ক্ষেত্রে খুব রেয়ার ডিজিজ, সেটা স্কোয়ামাস সেল কার্সিনোমা হতে পারে। সেটা অবশ্যই একজন কনসালটেন্টের পরামর্শ নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে যোগাযোগ করবে। এ ধরনের কোনো ক্যান্সার জাতীয় কোনো রোগ যদি হয়ে যায়, সেটা চিকিৎসা করে সে মানুষের স্বাভাবিক জীবনে ফিরে আসার, কারণ আমাদের মানুষের একটি ভয় কাজ করে, ক্যান্সারে কোনো অ্যান্সার নেই। এটা একটা যদিও অনেক পুরাতন কথা, এখন সেটার বদলে গেছে, তারপর অনেক মানুষ এটা নিয়ে আতঙ্ক বা ভীতি কাজ করে। তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি? আপনার কথাই ধরে আমি বলবো, আগে বলা হয়তো ক্যান্সার হ্যাজ নো আনসার, বাট নাওয়াডেজ ক্যান্সার হ্যাজ মেনি মেনি আনসার। এই আনসারের মধ্যে স্টেজ 1 এবং 2, আর আমরা যদি দর্শকের জন্য যদি বলি, আর্লি ডায়াগনোসিস অফ ক্যান্সার, মানে অল্প প্রাথমিকভাবে যদি ক্যান্সার ডায়াগনোসিস করা যায়, তাহলে নিরাময়যোগ্য। বর্তমানে আমাদের দেশে সার্জারির ব্যবস্থা রয়েছে, অনেক বিশেষজ্ঞ কনসালটেন্ট রয়েছেন। আমাদের জাতীয় নাক কান গলা হাসপাতালে রেগুলার এই কানের ম্যালিগনেন্সি বা ক্যান্সার চিকিৎসা হচ্ছে। অপারেশনের করার পরে যদি আপ স্টেজ থাকে, স্টেজ 3 and 4 যদি হয়, তাহলে কনকারেন্ট কেমো রেডিয়েশনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব। জি, অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেক্ষেত্রেও মনে হয় ওই কথাটাই বলতে হবে যে আপনি যেটা বললেন আর্লি ডায়াগনোসিস, মানে হচ্ছে যে
এই বিষয়ে এরকম কোনো সন্দেহজনক কিছু হলেই তাৎক্ষণিকভাবে চিকিৎসকের পরামর্শ নিয়ে, যদি আল্লাহ না করুক ক্যান্সার হয়েও থাকে, সেটা যেন তড়িৎ চিকিৎসার দিকে যাওয়া যেতে পারে। সেক্ষেত্রে অনেক চিকিৎসা করলে কিউরেটিভ ট্রিটমেন্ট সম্ভব, স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব। অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখতে দেখতে আমাদের সময় প্রায় ফুরিয়ে এলো। আমরা সবশেষে যেহেতু কানের বিভিন্ন রোগ নিয়ে আজকে আলোচনা করলাম, কানের সুস্থতার সাথে একজন মানুষের জীবনের স্বাচ্ছন্দ্যবোধ, সুখ দুঃখ, মানে সুখ শান্তি সমৃদ্ধির অনেক সম্পর্ক রয়েছে। কানের শ্রবণ শক্তিও যেমন শ্রবণের সঙ্গে যেমন জড়িত, আপনি বলেছেন সৌন্দর্য বর্ধন থেকে শুরু করে পারিপার্শ্বিকতার সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়া, ব্যালেন্সের জন্য কানের অনেক গুরুত্ব রয়েছে। তো সব মিলিয়ে কান সুস্থ রাখা এবং সুস্থ জীবনের জন্য সার্বিকভাবে আমাদের দর্শকদের যদি আপনার পরামর্শ থাকে, শেষ মিনিটে যদি আপনি আমাদের দর্শকদের কিছু বলেন। ধন্যবাদ। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। জি, যদি সচেতন হই আর আমরা যদি যে কোনো ডিজিজের ক্ষেত্রে আর্লি ডাক্তার বা চিকিৎসকের শরণাপন্ন হয়, তাহলে আমাদের কানের সৌন্দর্য এবং কানের কেয়ার এটা খুব যথাযথভাবে হবে বলে আমি মনে করি। যে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আপনার ব্যস্ততম সময়ের মধ্যেও আমাদেরকে আজকে সময় দিলেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী এবং দর্শকদের জন্য অতীব প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ অনেক পরামর্শ দেওয়ার জন্য। আমাকে অতিথি হিসাবে আমন্ত্রিত করায় পেন ভিশন টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সাথে সাথে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। জি, অনেক ধন্যবাদ। আশা করি আমরা সামনে আরও ভিন্ন কোনো বিষয় আলোচনায় আপনাকে আবারও পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর দর্শক, সবচেয়ে বেশি ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাদের জন্য। আপনারা দূর দূরান্ত থেকে, দেশের মধ্য থেকে, দেশের বাইরে থেকেও অনেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন। আশা করি এই অনুষ্ঠান এর আলোচনাগুলো আপনাদের সুস্থ, সুন্দর, সমৃদ্ধ এবং শান্তিময় জীবন পরিচালনার জন্য উপকারী হবে। নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সেই সাথে আজকে কান নিয়ে আলোচনা করলাম, সকলের কানের সুস্থতার জন্য আশা করি আজকের আলোচনা, আমাদের সম্মানিত অতিথির পরামর্শগুলো আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। পরবর্তী পর্বে আমরা ভিন্ন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব, দেখা হবে, কথা হবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।